করোনা ভাইরাসের ফলে থমকে আছে আজ বিশ্ব। বিশ্বের সব জায়গায় বিরাজ করছে এক থমথমে পরিস্থিতি। ওয়ার্ল্ডমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৩ মিলিয়নের উপরে ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত মারা গিয়েছে প্রায় ২ লাখেরও বেশি। বিশ্বের সব জায়গায় সব দেশেরই অর্থনৈতিক অবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং সবার দৈনন্দিন জীবনযাত্রা স্থবির হয়ে আছে। আমরা হারিয়েছি আমাদের অনেক স্বজন। সর্বত্রই বিরাজ করছে এক বিষাদের সুর। আমরা জানি না এর শেষ কোথায়, কবে আবার আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবো। বিশেষজ্ঞরা এখন থেকে আলোচনা করছেন কিভাবে আবার এই অর্থনৈতিক মন্দাবস্থা কাটিয়ে উঠা যায়, কিভাবে আবার সবকিছু স্বাভাবিক করে নেওয়া যায়। সবকিছুর মতোই প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থার উপর। প্রায় সব দেশে সবারই ইচ্ছা থাকে আমেরিকায় উচ্চশিক্ষা নেওয়ার জন্য। সেজন্য সবাই অনেক আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে। কিন্তু করোনা ভাইরাসের ফলে সবকিছুর মতোই এর প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থার উপরও। করোনা ভাইরাসের ফলে উচ্চশিক্ষাতে আমেরিকায় এর প্রভাব ও ছাত্রছাত্রীদের করণীয় নিয়ে আজকে আমি লাইভে এসেছি ইউনিভার্সিটি অফ ডক্টর আলাবামা এর কম্পিউটার সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাকিব হাসান স্যারকে নিয়ে। স্যার, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ এই লাইভটি আয়োজন করার জন্য, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর উপস্থিত দর্শক সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। ডক্টর রাকিব হাসান স্যার প্রফেশন একজন প্রফেসর হলেও উনার আরো অনেক পরিচিতি রয়েছে। আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, উনি একাধারে একজন গবেষক এবং লেখকও। উনার অনেক গবেষণা অনেক ইন্টারন্যাশনাল জার্নাল এবং অনেক পপুলারিটি পেয়েছে। তাছাড়া এখন পর্যন্ত উনি 6টি বই লিখেছেন, যেগুলো বইমেলাতে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া উনি অনলাইনে অনেক লেখালেখি এবং শিক্ষার্থীদের পরামর্শ এবং বিভিন্ন মোটিভেশন দিয়ে থাকেন। আমি জানতে চাই, আমাদের মূল উদ্দেশ্যে যাবার আগে আমি একটু জানতে চাই, আপনার এই যে করোনা পরিস্থিতিতে আপনি একজন অধ্যাপক হিসেবে কিভাবে আপনার ইউনিভার্সিটিতে বা কিভাবে আপনি সবকিছু মেনটেন করছেন বা ক্লাস নিচ্ছেন? আসলে গত 1 মাসেরও বেশি সময় ধরে আমাদের ইউনিভার্সিটি কিভাবে চলে সে পুরো ব্যাপারটাই পাল্টে গেছে। আমাদের মার্চের 2য় সপ্তাহ থেকে আমার ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া মানে হচ্ছে ইন পার্সন ক্লাসগুলো বন্ধ করে দেওয়া হয়। তার বদলে শুরু হয় হচ্ছে অনলাইনের মাধ্যমে শিক্ষাদান। ছাত্ররা সবাই বাড়ি ফিরে গেছে। আমি যেখানে আগে ক্লাসে গিয়ে ক্লাস নিতাম পড়ার ক্লাসরুমের সামনে, সেখানে আমি এখন অনলাইনে ক্লাস নিচ্ছি। আর সব পরীক্ষার্থী থেকে শুরু করে সবকিছু এখন অনলাইনে নিতে হচ্ছে খুব দ্রুত, 1 সপ্তাহের নোটিসে। আর আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস এখন সম্পূর্ণ খালি। সেখানে এমনকি আমাদের যাওয়ার ব্যাপারেও আমাদের মানা করে দেওয়া হচ্ছে সবার সেফটির জন্য, যাতে আমরা কেউ ইউনিভার্সিটি ক্যাম্পাস না যায়। কিন্তু পুরো ইউনিভার্সিটির অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সবকিছুই চলে এসছে অনলাইনে। ক্লাসের পাশাপাশি ছাত্রদের সাথে যেসব মিটিং আছে বা আমাদের সহকর্মীদের সাথে বা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যেসব মিটিং, রিসার্চের সবকিছু আমরা খুব দ্রুত 1 সপ্তাহের নোটিসে অনলাইনে নিয়ে এসেছি। এটা আসলে শুধু আমি না, এটা পুরো আমেরিকার সব শিক্ষকদের সব ছাত্রদের জন্য একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আর শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, হাই স্কুল পর্যায়ে এমনকি কিন্ডারগার্টেন স্কুল পর্যায়েও সবকিছু চলে এসেছে অনলাইনে। আমার ছেলেমেয়েরা, আমার বাচ্চারা, ওরা সবাই এখন অনলাইনে ক্লাস করছে নিয়মিতভাবে। তো এটা আসলে আমাদের বলতে হবে যে পুরো বিশ্বের সবার জন্য একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আচ্ছা, আমি আরেকটু সময় নিব আমাদের মূল প্রোগ্রামের মূল উদ্দেশ্যে যাবার আগে। আমি একটু অডিয়েন্স বিল্ডআপের জন্য সময় নিচ্ছি। আমি জানতে চাই, এই যে অনলাইন সিস্টেমে যাওয়ার পর থেকে একজন অধ্যাপক হিসেবে আপনি কোনো প্রবলেম ফেস করছেন কিনা? কিরকম প্রবলেম হচ্ছে যে আমাদের পুরো ব্যাপারটা কিন্তু খুব দ্রুত করতে হচ্ছে। আমরা কিন্তু এই সেমিস্টার যখন শুরু হয় তখন কিন্তু আমরা জানতামই না যে এরকম কিছু হতে পারে। আমরা দুনিয়ার কোনোখানে কেউ ভাবতে পারিনি। তো আমরা যখন মার্চ মাসে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে এরকম কিছু একটা হতে পারে, তখন থেকে আমরা আমার বিশ্ববিদ্যালয়ে আমরা সহকর্মীরা প্রস্তুতি নেই, প্ল্যানিং শুরু করেছি। যদি আমাদের অনলাইনে যেতে হয় তাহলে আমরা কি করবো। তো সেটার ভিত্তিতে আমরা অনলাইনে যাওয়ার শুরু করি। এবং সমস্যাটা হলো যে ইন পার্সন যখন আমরা ক্লাস নেই, তখন আমি আমার চোখের সামনে আমার ছাত্রকে দেখতে পাচ্ছি, এবং ছাত্রকে যখন দেখতে পাচ্ছি আমি ক্লাস লেকচার দেওয়ার মাঝে মাঝে
আমি ছাত্রীকে দেখে বুঝতে পারি যে কোন ছেলেটা বা কোন মেয়েটা বুঝতে পারছে আমার কথাগুলো, কারো হয়তো বুঝতে কিছু সমস্যা হচ্ছে। তো এইটা দেখে আমি রাইট টাইমে মানে ক্লাসের মাঝেই আমি আমার পড়ানোর স্টাইলটা পাল্টাতে পারছি, বা হয়তো কেউ যদি একটু বিশেষ কিছু বুঝতে না পারে তার দিকে একটু বেশি মনোযোগ দিয়ে তাকে বুঝাতে পারছি যে জিনিসটা। তো অনলাইন ক্লাসে যে সমস্যাটা হয় যে এই ইন পার্সন ইন্টারাকশনটা সেটা হচ্ছে অনলাইন ক্লাসে থাকে না। হ্যাঁ, মানে হয়তো জুমের মাধ্যমে আমি হয়তো তাদেরকে প্রশ্ন করতে পারি, কেউ সবাই বুঝতে পারছে তো, কিন্তু একটা ক্লাসে আমি যেরকম মানুষের চোখ দেখে বুঝতে পারি যে কেউ বুঝতে পারছে না, এখানে কিন্তু সেই সুযোগটা সেভাবে নেই। আর আমার পক্ষে ক্লাসের 70 জন ছাত্রের প্রত্যেকের ক্যামেরা চেক করা তো সম্ভব না। তো কাজে এইটা একটা বড় পার্থক্য যে ইন পার্সন ক্লাসে ছাত্র শিক্ষকের যে ইন্টারাকশনটা হয় সেটা অনেক ভালো করে হয়, যেটা অনলাইন ক্লাসে পাওয়া যায় না। আর তাছাড়া অনেক কিছু আছে যেগুলো আসলে কম্পিউটারে করাটা বা অনলাইনে লেকচার দিতে হলে অনেক বেশি এফোর্ট দিতে হয়। একটা উদাহরণ দিই, আমি একটা গণিতের মানে কম্পিউটার বিজ্ঞানের গণিতের ক্লাস নেই, অঙ্কের ক্লাস নেই, সেটাতে আমি সবসময় হোয়াইট বোর্ডে ছাত্রের সামনে অঙ্ক করে দেখাই। কিন্তু যেটা হয় যে অনলাইনে করতে গেলে আমাকে কম্পিউটারের হোয়াইট বোর্ডে এই জিনিসটা করতে হচ্ছে, সেটা কিন্তু মানে ক্লাসের বড় বোর্ডে একটা অঙ্ক করে বোঝানোর সমকক্ষ না। কাজে বলতে হবে এটা আরেকটা প্রবলেম আমি দেখছি। আর পরীক্ষা নেওয়ার ব্যাপারটা তো আছে, বাংলাদেশের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে এই সমস্যাটা দেখেছে যে বাংলাদেশে যখন অনলাইনে ক্লাস শুরু হলো তখন একটা বড় সমস্যা ছিল যে সবাই পরীক্ষা কিভাবে নেওয়া হবে, ক্লাস না হয় লেকচার ভিডিও করে দেওয়া হলো অনলাইনে, কিন্তু একটা পরীক্ষা নিতে গেলে সেটা অনলাইনে নেওয়াটা এবং পরীক্ষা গার্ড দেওয়া এগুলো খুবই একটা জটিল কাজ। আর আরো একটা ব্যাপার আমি জানি যেটা বাংলাদেশের ক্ষেত্রে সত্যি এবং আমার এলাকামতো আমার ছাত্রের ক্ষেত্রে সত্যি, সেটা হলো যে ছাত্রদের সবার ক্ষেত্রে ইন্টারনেট অ্যাক্সেস সমানভাবে নেয়। আমাদের ছাত্ররা এলাকামতো আমার প্রচুর ছাত্র আছে যারা অত্যন্ত হতদরিদ্র পরিবারের, তাদের এই দুর্যোগের মধ্যে তাদের হয়তো অনেক পরিবারের চাকরি চলে গেছে, তাদের আমার ছাত্রী কালকে মেল করে বললো যে তার চাকরি চলে যাচ্ছে, ইন্টারনেট কানেকশনের বিল দিতে পারেনি, কানেকশন কাটা গেছে, এই কারণে সে ক্লাসের ভিডিও কিছু দেখতে পারেনি। তো বাংলাদেশে এই ব্যাপারটা সত্যি যে বাংলাদেশে ঢাকা শহরে হয় ইন্টারনেট কানেকশনের মাধ্যমে অনলাইন ক্লাস দেওয়া গেল, কিন্তু ঢাকায় বা ঢাকার বাইরেও অনেক জায়গা আছে যেসব জায়গায় হয়তো ইন্টারনেট কানেকশন নাই, মানে ইন্টারনেট নেট নাই, নেট নিতে হলে বাইরে গাছের উপর গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, এরকম অবস্থা। কাজে অনলাইনে দ্রুত মুভ করতে গেলে এটা একটা বড় অবস্টাকেল যে সব ছাত্র কিন্তু সমানভাবে অ্যাক্সেস পাচ্ছে না। এর ফলে সবার জন্য শিক্ষা, সবার জন্য সমানভাবে শিক্ষা যে উদ্দেশ্য শিক্ষকদের, সেটা দেওয়াটা খুব টাফ। ধন্যবাদ রাগিব হাসান স্যার আপনাকে। আমি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আরেকটু ভালোভাবে দিতে চাই। ডক্টর রাগিব হাসান স্যার চট্টগ্রাম কলেজিয়া স্কুল থেকে 1994 সালে এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় বিজ্ঞান বিভাগ থেকে 4র্থ স্থান অধিকার করেন। তারপরে তিনি 1996 সালে চট্টগ্রাম কলেজ থেকে চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষায় সারা বাংলাদেশে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন এবং পরবর্তীতে বুয়েট ভর্তি পরীক্ষায় 1997 সালে তিনি প্রথম স্থান অর্জন করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। তারপর তিনি 2002 সালে বুয়েট থেকে নিজ বিভাগ এবং বুয়েটের সব বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে পাশ করে বের হন। রাগিব হাসান স্যারের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে, উনি বাংলাদেশে যে অনলাইন এডুকেশন সিস্টেমটা উনার হাত ধরেই প্রথমে চালু এসেছে। বাংলাদেশের প্রথম অনলাইন এডুকেশন ওয়েবসাইট শিক্ষক.com উনি প্রতিষ্ঠিত করেন। 2012 সালে উনার মাধ্যমে বাংলাদেশে প্রথম অনলাইন যে এডুকেশন সিস্টেমটা সেটা ইন্ট্রোডিউস করা হয়। তাছাড়া উনি লেখালেখি এবং উইকিপিডিয়াতে অনেক বাংলাদেশি বাংলা আর্টিকেল এডিট করার কাজ করে থাকেন। আমি একটু আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার অনলাইন বাংলাদেশে আপনি যে অনলাইন এডুকেশন সিস্টেম শিক্ষক.com চালু করেছিলেন সংক্ষিপ্তভাবে সেটার একটু পিছনের কাহিনী বা এটার একটু প্রভাবটা জানতে চাই। এখন সবাই অনলাইনের দিকে ঝুঁকছে, অনলাইন এডুকেশন সিস্টেম, সেজন্য এটা আপনার আবিষ্কৃত শিক্ষক.com অনেকটাই কার্যকরী ভূমিকা রাখতে পারে কিনা বা কিরকম কার্যকর হতে পারে সেটা একটু জানতে চাই। আচ্ছা, অনলাইন শিক্ষক.com শুরু করি সেই 2012 সালে। তখন আমার মেইন উদ্দেশ্য ছিল যে কি করে বাংলায় অনেক কিছু নিয়ে আসছে, কারণ অনলাইন এডুকেশন আসলে নতুন কিছু না সারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, কিন্তু বাংলায় ব্যাপারটা একেবারেই নতুন।
ছিল অ্যাটলিস্ট তখন আর কি। আর এখন একটা কথা সত্যি, আমাদের যেসব অনলাইনে কোর্স আছে বা অনলাইনে যা কিছু আছে এর অধিকাংশ কিন্তু হচ্ছে ইংরেজিতে। এখনো যদি কোনো শিক্ষার্থী চায় যে সে বিশ্বমানের কোনো শিক্ষা অর্জন করবে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে, ধরো যাক ইউনিভার্সিটি লেভেলে, তাকে কিন্তু কোর্সেরা বা ইউডেমি বা এই টাইপের বিভিন্ন সাইটে গিয়ে ইংরেজিতে কোর্সটা পড়তে হচ্ছে। তা আমি জানি, খুব ভালো করে জানি যে একজন ছাত্র যখন বাংলায় কোনো কিছু শিখে সে অনেক ভালো করে জিনিসটা শিখতে পারে। ইন কম্পারিজন কেউ যদি ইংরেজিতে একই জিনিস পড়তে চায়, ইংরেজি যদি বুঝেও তার শেখার ব্যাপারটা সমপরিমাণ হবে না। তো এই জন্য আমি চিন্তা করছিলাম যে কি করে বাংলায় একটা যে শুরু করা যায় যেটাতে করে সবকিছু সবাই বাংলায় শিখতে পারে। তো আমি শুরু করেছিলাম আমার নিজের বিষয় দিয়ে, কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন বিষয় দিয়ে শুরু করেছিলাম। এবং আমার আরেকটা উদ্দেশ্য ছিল প্রজেক্টটা ক্রাউড সোর্সিং করে দেওয়া, অর্থাৎ এই জিনিসটা যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে করতে গেলে অনেক খরচের ব্যাপার, এই জন্য শিক্ষকদেরকেও বলা যায় কারা তাদের জানা বিষয়ের উপর কিছু একটা শেখাতে চান এবং তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া। তো এই উদ্দেশ্য থেকে আমি শিক্ষক.com শুরু করেছিলাম। এবং তখন আরেকটা ব্যাপার ছিল, খুব কম খরচে কি করে অনেক ছাত্রকে রিচ করা যায়। তো আমি বলা যায় যে মাত্র $10 খরচ করে 2 বছর শিক্ষক.com এর মাধ্যমে, প্রথম 2 বছর মাত্র $10 খরচ হয়েছিল। আমি প্রুভ করছিলাম সেটা আসলে আমেরিকাতেও আমি বিভিন্ন জায়গায় ব্যাপারে প্রেজেন্ট করেছি যে খুব অল্প খরচে আসলে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম গড়ে তোলা সম্ভব যদি পুরো কাজটাকে ক্রাউড সোর্সিং করে দেওয়া যায়। তো আমি আমার দেখে খুব ভালো লাগে যে বর্তমানে এখন অনেক অনলাইন এডুকেশনের দিকে অনেক ঝোঁক গেছে বাংলাদেশেও, যেমন 10 মিনিট স্কুল হচ্ছে বা রানার এরকম উদ্যোগ হচ্ছে। বাংলাদেশ সরকারও এখন শুরু করছে যে টিভির মাধ্যমে অনলাইন শিক্ষণ বা এই টাইপের ব্যবস্থা। তো আমি মনে করি যে এই করোনা ভাইরাসের এই দিনগুলোতে একটা জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে অনলাইনে যে শিক্ষা ব্যবস্থাটা, যে শিক্ষক আর ছাত্র একই জায়গায় সবসময় থাকার দরকার নাই, সেটাতে আসলে মানুষ হঠাৎ করে বেশ ভালোভাবে অভ্যস্ত হতে শুরু করেছে। কারণ অন্তত এটা বুঝতে পারছে যে আমাদের অনলাইনের মাধ্যমেও এই আমাদের ট্র্যাডিশনাল যে এডুকেশন ব্যাপারটা, শুধুমাত্র হায়ার স্টাডিজ এর কোর্স না বা অন্য কিছু না, ট্র্যাডিশনাল এডুকেশনের ব্যাপারটা করা সম্ভব। এখনো অনেক সমস্যা আছে, কিন্তু এগুলো হয়তো এই ধাক্কাতে মানুষ অনেক মনোযোগ দিয়ে এগুলোর সমাধানের দিকে জোর দেবে। আমি সবার উদ্দেশ্যে একথা জানিয়ে রাখতে চাই, বর্তমান বিশ্ব সবাই যখন এখন অনলাইন গড়ে থেকেই জব বা অনলাইন এডুকেশন সিস্টেমের দিকে ঝুঁকছে। ডক্টর রাকিব হাসান স্যার সেই 2012 সালেই একটা চিন্তা করছিলেন যে কিভাবে অনলাইনে শিক্ষা নেওয়া যায়। এখন আমি এটা সবার কাছে আহ্বান করবো যে বাংলাদেশে কিভাবে অনলাইন সিস্টেমটা এডুকেশনের সাথে যুক্ত করা যায়, বিশিষ্ট ব্যক্তিরা বা উপরে ওনার সাথে যোগাযোগ করবেন। এখন আমি আমাদের মূল উদ্দেশ্যে বা টপিকে ফিরে যেতে চাই। করোনা ভাইরাসের ফলে আমরা যারা ইতিমধ্যেই আমেরিকাতে পড়াশোনা করছি তাদের উপরেই অনেক বেশি প্রভাব পড়েছে। এখন বাংলাদেশে অনেক শিক্ষার্থী থাকে যাদের স্বপ্ন থাকে বাংলাদেশে ভার্সিটিতে পড়াশোনা শেষ করে আমেরিকায় এসে উচ্চশিক্ষা নেওয়ার জন্য। এখন করোনা ভাইরাসের ফলে আদৌ এখন পর্যন্ত পুরো বিশ্ব স্থবির হয়ে আছে। এখনো আমরা জানি না এর করোনা উত্তর পৃথিবী কিরকম হবে। সেজন্য অনেক বিশেষজ্ঞরা আলোচনা করছেন কিভাবে হতে পারে। আমি আপনার কাছে জানতে চাই, করোনা ভাইরাসের প্রভাবের ফলে আমেরিকাতে উচ্চশিক্ষায় কি প্রভাব পড়তে পারে। আমি জানি যে এর সবকিছুরই একটা ইতিবাচক এবং নেতিবাচক দিক থেকে থাকে। আমি আপনার সাথে একটু এর বিস্তারিত চিত্র আলোচনা করার চেষ্টা করব। এখন আমি জানতে চাই যে এর প্রভাবটা আপনার দৃষ্টিতে কি রকম। ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছেন যারা এই মুহূর্তে স্বপ্ন দেখছেন যে আমেরিকা মাস্টার্স বা পিএইচডি করতে যাবেন। আর বাংলাদেশে অনেক শিক্ষার্থী ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা পিএইচডি করছেন। তো এখন দুঃখজনক হলে বলতে হচ্ছে যে আমেরিকার বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই করোনা ভাইরাসের এই মহামারীর প্রভাবটা খুবই গুরুতর হতে যাচ্ছে বা ইতিমধ্যেই হয়ে গেছে। কারণটা একটু ব্যাখ্যা করে বলছে, ইউনিভার্সিটি গুলো আমেরিকাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে হয় প্রাইভেট ইউনিভার্সিটি অথবা স্টেট ইউনিভার্সিটি, যেগুলো বিভিন্ন স্টেটের গভর্নমেন্টের ফান্ডিং এ চলে। তো ইউনিভার্সিটি ফান্ডিং আসে মূলত বেশ কয়েকটি সোর্স থেকে। এর মধ্যে একটা সোর্স হচ্ছে যে স্টেট গভর্নমেন্টের থেকে টাকা আসে, যেগুলো স্টেট ইউনিভার্সিটি, সেগুলোর ফান্ডিং বাজেট আসে স্টেট থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা আসে, কয়েকশো মিলিয়ন ডলার হয়তো আসে প্রতি বছর। আবার ছাত্রদের দেওয়ার টিউশন ফি থেকেও অনেকখানি আসে, এবং সেই টাকাতেই শিক্ষকদের বেতন দেওয়া বা ছাত্রদের বিভিন্ন কিছু করা, এই কাজগুলো করা হয়।
বা পরবর্তীতে যারা গ্রাজুয়েট স্টুডেন্ট যারা পড়তে আসে তারা বিভিন্ন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আসে, এর মধ্যে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ গুলো আসে হচ্ছে এইসব ক্ষেত্রে। তো করোনা ভাইরাসের কারণে বেশ কয়েকটি দিক থেকে একসাথে এই জিনিসটার উপর একটা ধাক্কা এসছে। প্রথমত যে করোনা ভাইরাসের কারণে যে লকডাউন হচ্ছে, সেই লকডাউনের কারণে ইউনিভার্সিটি গুলোর যেসব স্টেটের অবস্থা সেগুলোর ইকোনমি অর্থাৎ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। 1 মাস ধরে হয়তো পুরো অর্থনৈতিক চাকা থেমে আছে। তো এই অর্থনৈতিক চাকা থেমে থাকার কারণে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন স্টেটে বাজেটের অনেক ঘাটতি দেখা দিচ্ছে, এবং বাজেট ঘাটতি মেটানোর জন্য শুরুতেই সবাই যেখানে হাত দেয় সেটা হচ্ছে হায়ার এডুকেশন, অর্থাৎ ইউনিভার্সিটি গুলোর বরাদ্দ কমিয়ে দেয়। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন স্টেটে অলরেডি এটা হচ্ছে যে ইউনিভার্সিটি বাজেট থেকে একটা বড় অঙ্কের টাকা বাদ দেওয়া হচ্ছে। এইটার কারণে ইউনিভার্সিটি গুলার মানে সামনের ফল সেমিস্টার থেকে বাজেটে একটা বড় অঙ্কের ঘাটতি আসতে শুরু করছে। আর আরেকটা চিন্তার বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রীরা তারা ফল সেমিস্টারে কতজন ফেরত আসবে। কারণ অনেক ছাত্রছাত্রী আছেন যাদের পরিবারের হয়তো অর্থনৈতিক অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে এই দুর্যোগের কারণে, এবং তাদের হয়তো নিজেরা চাকরি হারিয়েছে বা এরকম। এর ফলে তাদের অনেকে হয়তো ফল সেমিস্টার ফেরত আসবে না। তারা যদি ফল সেমিস্টার ফেরত না আসে তাহলে অনেকক্ষণ বড় অঙ্কের টিউশন ফি থেকেও বাদ পড়ে যাবে। তো এই দুইটি এবং আরো বেশ কিছু ব্যাপার আছে, সেগুলোর ফলে যেটা হচ্ছে যে আগামী ফল সেমিস্টারে বিভিন্ন ইউনিভার্সিটি ফান্ডিং এ একটা বড় ঘাটতি দেখা দিচ্ছে, এবং তার কারণে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্টের জন্য যে ফান্ডিং এর অ্যামাউন্টটা ছিল সেটা অনেকখানি কমে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারে অ্যাডমিশন অফার দেওয়ার পরে ফান্ডিং অফার দেওয়ার পরেও সেটা আবার ফেরত নেওয়া হচ্ছে। যেমন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনাতে এটা হচ্ছে, যারা ফল সেমিস্টারে অ্যাডমিশন অফার পেয়েছিল তাদেরকে ফান্ডিংও দেওয়া হচ্ছিল, কিন্তু তারপরে ইউনিভার্সিটি থেকে চিঠি দিয়ে বলা হচ্ছে যে অত্যন্ত দুঃখের সাথে যাচ্ছে এই ফান্ডিংটা ফেরত দিতে বাধ্য হচ্ছে। একইভাবে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব টিএ পজিশন ছিল সেই টিএ পজিশন গুলো চলে যাচ্ছে অনেকখানি। এর ফলে সেটা কারণে ইউনিভার্সিটি গুলোতে যারা পিএইচডি বা মাস্টার্সে পড়তে চান তাদের ইউনিভার্সিটি থেকে পাওয়া ফান্ডিং এর সম্ভাবনাটা অনেকটা কমে যাচ্ছে। তারপর একটা হচ্ছে রিসার্চের উপর এফেক্ট। রিসার্চে অবশ্যই এখন মেডিকেল রিসার্চে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, কিন্তু তার কারণে অনেক ক্ষেত্রে অন্যান্য রিসার্চের ক্ষেত্রে ফান্ডিং এর খুব শর্টেজ দেখা দেয়। রিসার্চে যখন ফান্ডিং এর শর্টেজ দেখা দেয় তার একটা প্রভাব হচ্ছে যে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে যারা পড়তে আসা প্ল্যান করছিলেন তাদের সেই প্ল্যানেও একটু বাধা হতে পারে, কারণ সেক্ষেত্রে হয়তো রিসার্চ ফান্ডটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে বা অন্যদিকে চলে গেছে। তো যা সব মিলে মোদ্দা কথাটা হচ্ছে যে ফল সেমিস্টারে প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রাইভেট হোক পাবলিক হোক, এমনকি জনস হপকিন্সের মতো এত বনেদি এবং ধনী ইউনিভার্সিটি, তাদেরও বাজেটে $500 মিলিয়ন মতো শর্টেজ হচ্ছে, যেখানে প্রত্যেকটা ইউনিভার্সিটি ইকোনমিকভাবে খুব বড় ধাক্কা খাচ্ছে। এর ফলটা উচ্চশিক্ষাতে অবশ্যই পড়বে, এবং তার একটা বড় এফেক্ট হচ্ছে যে বিভিন্ন যে ফান্ডিং ছিল পিএইচডি বা মাস্টার্স পর্যায়ে সেই ফান্ডিং গুলো অনেকখানি চলে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ বা অন্যান্য বিভিন্ন পৃথিবীর দেশ থেকে যারা এগুলোর ভরসায় আমেরিকা আসার জন্য চেষ্টা করছেন বা ভর্তির চেষ্টা করছেন তাদের সেই ভর্তির সুযোগটা কিছুটা হলেও কমবে আগামী বছরগুলোতে। আর এটা শুধু ফার্স্ট সেমিস্টারের কথা বলছি না, এটা পরবর্তী মোটামুটি 1-2 বছর ধরে এই অবস্থা চলার আশঙ্কা আছে। আমি আপনার কাছে একটা জিনিস, ফান্ডিং কমানোর কারণটা কি ওই যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে যে ওদের যে বাজেটে ঘাটতি পড়েছে বা করোনা ভাইরাসের ফলে ওদের যে প্রভাব পড়েছে সেজন্য ওরা কলেজ বা ইউনিভার্সিটি থেকে ফান্ডিংটা কমিয়ে দিচ্ছে? হ্যাঁ, এটা আসলে বাজেট তো আমেরিকার যেটা বললাম যে আমেরিকার ইউনিভার্সিটি গুলো আসলে অনেকটা স্বায়ত্তশাসিত, কিন্তু তাদের ফান্ডিংটা আসছে স্টেট গভর্নমেন্ট থেকে, ফেডারেল গভর্নমেন্ট থেকে না। বাংলাদেশের এরকম একটাই সরকার ব্যবস্থা একটাই, আমেরিকা কিন্তু সেটা আমেরিকার ফেডারেল এবং স্টেট গভর্নমেন্টের ব্যাপার আছে, ইউনিভার্সিটি গুলো চলছে স্টেট গভর্নমেন্টের ফান্ডিং এ। কাজে এই যে ইউনিভার্সিটি চালানো, প্রতিটা ইউনিভার্সিটি চালানোর জন্য $কয়েকশো মিলিয়ন প্রতি বছর লাগে, $কয়েকশো মিলিয়ন থেকে $1 বিলিয়ন। কিন্তু এখন এই স্টেট লেভেলের ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি ফান্ডিং রাতারাতি কমিয়ে দেওয়া হচ্ছে। যেমন ইউনিভার্সিটি মিজোরির কথা বলি, ইউনিভার্সিটি মিজোরি সিস্টেম থেকে রাতারাতি প্রায় $50 মিলিয়ন ওদের বাজেট থেকে কেটে নেওয়া হচ্ছে। ইউনিভার্সিটি মিশিগান সিস্টেম থেকে $1 বিলিয়ন শর্টেজ হচ্ছে। এই যে বড় অঙ্কের টাকা সেটা বাঁচানোর জন্য ইউনিভার্সিটি গুলো তৎপর হয়ে উঠছে, এবং তারা যেখানে যেভাবে পারছে সেখানে ফান্ডিং কাট করছে। নিউ হায়ারিং ফ্রিজ হয়ে গেছে, অধিকাংশ ক্ষেত্রে যে নতুন একজন
গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন রকমের যে কোনো রকম নতুন একজন শিক্ষক ইভেন সেটা হায়ারিংও বন্ধ করে দেওয়া হচ্ছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে। আমরা যারা বাংলাদেশে আছি তাদের বেশিরভাগই আমেরিকা উচ্চশিক্ষার স্বপ্ন থাকে, যারা ফান্ডিং পেয়ে আমেরিকা এসে পড়াশোনা করার জন্য। প্রায় বেশিরভাগেরই এরকম সামর্থ্য থাকে না যে আমেরিকায় উচ্চশিক্ষায় এসে নিজের পকেট থেকে টাকা খরচ করে পড়ার জন্য। ফান্ডিংটা কমিয়ে দিচ্ছে ভার্সিটি থেকে, আমেরিকার কলেজ বা ভার্সিটি থেকে। সেজন্য ছাত্রছাত্রীরা মানে কিভাবে প্রিপারেশনটা নিতে পারে বা কিভাবে ওদের মাইন্ডটা সেট আপ করতে পারে? এই প্রশ্নটা করার জন্য শুরুতে তোমায় ধন্যবাদ দিচ্ছি, কারণ আমি আসলে অনেক নেগেটিভ কথা বললাম, অনেক ভয়ের খবর বললাম। তাহলে কি আশার আলো কিছু নাই? অবশ্যই আশার আলো আছে। আশার আলোটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে সেই গানটা, এই দিন না আরো দিন আছে। অর্থাৎ এই যে বর্তমানে একটা অভূতপূর্ব একটা ঘটনা ঘটছে, এর জন্য আসলে পুরো বিশ্বের সবাই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই এফেক্টেড হয়েছে, আমাদের জীবনযাত্রা পাল্টে গেছে। কিন্তু সব সমস্যা আসলে আমরা সমাধান করে তুলতে পারি। আমরা মানুষ হিসেবে আমাদের অনেক বেশি এরকম ক্ষমতা আছে যে বিভিন্ন বিপদ আপদ কাটিয়ে ওঠার। তো এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অবস্থা খারাপ, বললাম যে ফান্ডিং অবস্থা খারাপ, এইরকম ঘটনা তাদের আগেও হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন অর্থনৈতিক মন্দার সময় তাদের এটা হয়েছে, এবং সেটা থেকে দেখা গেছে যে সাথে সাথে না হলেও বছর খানেক পরে বা বছর দুয়েক পরে সেটা থেকে তারা কাটিয়ে উঠতে পেরেছে। তো কাজেই এখন এই অভূতপূর্ব পরিস্থিতিতে যদি আমাদের ফান্ডিং এর একটা শর্টেজের কারণে অনেক গ্রাজুয়েট স্টাডিজ অ্যাডমিশনের চান্স কমেও যায়, সেটা আসলে কাটিয়ে ওঠা সম্ভব আগামী 1 বছরের মধ্যে হয়তো বা 2 বছরের মধ্যে। অ্যাজ এ কম্পারিজন আমি আগের ঘটনাগুলো বলি যে 2008 সালে 9 সালের দিকে একই রকম না হলেও এর কাছাকাছি ধরনের একটা অর্থনৈতিক মন্দা হচ্ছিল। তখন মোটামুটি 1 বছর একটু সমস্যা হলো, তার পরবর্তীতে আস্তে আস্তে কাটিয়ে ওঠা গেছে এবং আবার খুব ভালোভাবে ভর্তির সুযোগ পেয়েছে সবাই। এর আগে যখন 9/11 হয়েছিল তখন তো একেবারে আমেরিকার ভিসা প্রায় দেওয়া বন্ধ হয়ে গেছিল। আমার মনে আছে যে আমরা 9/11 কয়েক বছর পরে বের হই, বাট আমাদের আগে যারা পাশ করে বের হয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, তারা অনেকেই খুব ভালো শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আমেরিকাতে আসতে পারেনি, কারণ ওই সময় ভিসা দেওয়া কমপ্লিটলি বন্ধ ছিল অনেকাংশে। তো তারা কিন্তু অন্যান্য দেশে গিয়ে হয়তো সেখানে পড়াশোনা করেছেন, অথবা তার পরবর্তীতে পিএইচডি করতে আমেরিকা এসেছেন, এরকম হয়েছে। কাজেই এই সব দিক থেকে বর্তমান অবস্থা খারাপ হলেও অচিরেই কিন্তু এটা কাটিয়ে ওঠা যাবে বলে আমার বিশ্বাস। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন ইউনিভার্সিটি গুলা অনেক ক্ষেত্রে অনেক ইনোভেটিভ চিন্তা ভাবনা করছে, যে দূরশিক্ষণ অর্থাৎ অনলাইনে শিক্ষার ব্যাপারে অনেক বিশ্ববিদ্যালয় আগে অনেক গড়িমসি করলেও তারা এখন ওইদিকে ঝুঁকছে। ফলে হয়তো এই যে অনলাইন ডিগ্রি দেওয়ার ব্যাপারটা অনেক ইউনিভার্সিটিতে নতুন করে শুরু হবে। কাজে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে অনলাইন কোর্স ছিল, অনলাইন ডিগ্রি ছিল, সেগুলোর সংখ্যা বা সেগুলোর সুযোগ আরো বাড়বে। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, অনলাইন ডিগ্রির যে ভ্যালুটা সেটা কি মানে ইন পার্সন নিলে যে সেম থাকবে, নাকি ধরেন একজন বাংলাদেশি স্টুডেন্ট যদি চায় উচ্চশিক্ষার জন্য সেম অনলাইন ডিগ্রিটা নিতে চায়, সেজন্য ভ্যালুটা কি সেম থাকবে? এটা নির্ভর করে হচ্ছে যে অনলাইন ডিগ্রিটা কিভাবে বাড়ানো হচ্ছে। তারপর কতগুলো ইউনিভার্সিটি মাস্টার্স লেভেলে অনলাইনে কোর্স করায়, অনলাইনে মাস্টার্স আছে, সেগুলো সম্পূর্ণভাবে মূল মাস্টার্স এর সমতুল্য। একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে জর্জিয়া টেক, যেটা প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞানে আমেরিকার বিশেষ সেরা বিশ্ববিদ্যালয় একটি। তাদের কিন্তু অনলাইনে মাস্টার্স আছে কম্পিউটার সায়েন্স এবং ডেটা সায়েন্স মাস্টার্স আছে গত প্রায় 3-4 বছর ধরে। তারা খুব ভালোভাবে এটা করছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক ছাত্রছাত্রী সেটা করছে, এবং সেই ডিগ্রিটা অবশ্যই যে অন ক্যাম্পাস ডিগ্রির সমমানেরই ধরা চলে। আবার অনেক ছোটখাটো কমপ্লিটলি অনলাইন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি ফিনিক্স অনেক ইউনিভার্সিটি আছে, তাদের হয়তো মানটা এত ভালো না। কাজে ভালো মন্দ দু রকমেরই আছে। তো কাজে পরবর্তী যদি অনলাইন ডিগ্রির ব্যাপার দেখতে হয়, তাহলে দেখতে হবে যে সেই ডিগ্রিটা অ্যাক্রেডিটেড কিনা, সেই ডিগ্রিটি গ্রহণযোগ্য কিনা সবার কাছে। এই খোঁজ খবরটা নিয়ে তারপরে যে কোনো অনলাইন ডিগ্রি দিকে যেতে বলবো সবাইকে। আচ্ছা, আমি এখন মাঝখানে একটু আমার অডিয়েন্সের একটা প্রশ্নের উত্তর জানতে চাই। একজন প্রশ্ন করেছে যে করোনা ভাইরাসের ফলে অ্যাপ্লিকেশন টাইমে কোনো প্রভাব পড়বে নাকি, যে আবেদনটা করতে হবে? অ্যাপ্লিকেশন টাইমে একটু প্রভাব তো পড়বেই, কারণ হলো যে করোনা ভাইরাসের কারণে যেটা হচ্ছে যে ইউনিভার্সিটির অফিস কিন্তু অনেক ক্ষেত্রে এখন বন্ধ। অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি অফিস যখন বন্ধ থাকে, তো তখন একটা বড় ব্যাপার হয়ে যায় যে অনেক প্রসেসিং বন্ধ। যেমন অনেকে হয়তো ট্রান্সক্রিপ্ট পাঠিয়েছে ডাকযোগে ইউনিভার্সিটিতে, সে ডাকযোগে পাঠানো
ট্রান্সক্রিপ্ট ইউনিভার্সিটি অফিসে এসে পড়ে আছে, কিন্তু অফিসে তো কেউ মানে ফিজিক্যালি নাই, সেটার কারণে হয়তো দেরি হতে পারে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে করোনা ভাইরাসের কারণে অনেক ক্ষেত্রে হয়তো বিভিন্ন স্ট্যান্ডার্ড পরীক্ষা যেমন টোফেল বা জিআরই সেগুলো কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে একটু সমস্যা দেখা দিচ্ছে। টোফেল বা জিআরই হয়তো এখন অনলাইনে দেওয়ার কিভাবে দেওয়া হবে বা কিভাবে নেওয়া হবে সেটা নিয়ে হচ্ছে। তো ইউনিভার্সিটিগুলো এই ব্যাপারগুলো জানে, এবং অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি আছে তারা টোফেল বা জিআরই পরীক্ষা ব্যাপারটা আপাতত ওয়েভ করে দিচ্ছে, যে অনেক ইউনিভার্সিটি বলছে ঠিক আছে এইবারের জন্য টোফেল জিআরই স্কোর লাগবে না। তো হ্যাঁ, অনলাইনে ভর্তির ক্ষেত্রে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো একটু দেরি হচ্ছে বটে। এই জিনিসটা আমিও দেখতে পেয়েছি যে ক্যাম্পাস স্টোর বা যে অফিসের যোগাযোগ করার জন্য সেটা এমআইটি বা অনেক জায়গায় আপাতত বন্ধ আছে, মানে সবাইকেই ফোনে বা ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। আমার আরেকটা প্রশ্ন আমি জানতে চাই, যে একজন প্রশ্ন করেছে যে অনলাইন কোর্সের সার্টিফিকেটের জন্য অনেক অনেক ব্যয়বহুল, সেজন্য বাংলাদেশের শিক্ষার্থীরা, মানে আমরা যেমন এই জায়গায় ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা সহায়তা পেয়ে থাকি, বাংলাদেশের স্টুডেন্টরা কিভাবে এটা করতে পারে, বহন করতে পারে? আনফরচুনেটলি অনলাইন কোর্সগুলোতে আসলে ফান্ডিং এর কোনো সুযোগ সেরকম নেই, কারণ ফান্ডিং কখন দেয় একটা ইউনিভার্সিটি, যখন সেই ছাত্রের কাছ থেকে তার বিনিময়ে কিছু একটা পাওয়া যায়, তাই না? পুরো ব্যাপারটা এভাবে চলছে। তো কাজে অনলাইন কোর্সে যখন একজন ছাত্র ভর্তি হয় তো সেক্ষেত্রে সেটা দেখা হয় যে মানে সেই ক্ষেত্রে কি লাভ হচ্ছে ইউনিভার্সিটির, এবং এই কারণে অধিকাংশ ক্ষেত্রে অনলাইন কোর্সগুলোতে কোনো রকম ফান্ডিং এর সুযোগ থাকে না। কাজেই একটা দিকে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে অনলাইন ডিগ্রির টোটাল খরচটা কম থাকে, ইন দ্য সেন্স দ্যাট মানে একজন ক্যাম্পাসে সে টিউশন ফি দিয়ে যদি পড়তে হয়, সেই টিউশন ফি খুব কম করে হলে প্রতি সেমিস্টারে বেশ অনেক $1,000, মানে $10,000 হয়তো এরকম। কিন্তু অনলাইন কোর্সগুলোতে পুরো কোর্সটাই হয়তো সব মিলে অনেক কম, এর অর্ধেক বা তার কম। কাজেই যেমন জর্জিয়া টেকের যে অনলাইন মাস্টার্স এর কথা বলছিলাম, সেটা টোটাল ফি হচ্ছে $7,000। তো কারো যদি একটু সামর্থ্য থাকে যে একটা মাস্টার্স এর ক্ষেত্রে নিজের এই টাকাটুকু জড় করা, তারা দেশে বসে আসলে এখনই অনলাইন কোর্সে ভর্তি হতে পারে। বাট অনলাইন কোর্সে ফান্ডিং এর জন্য আসলে ইউনিভার্সিটি থেকে সুযোগ পাওয়ার ওরকম সুযোগ নেই। একজন প্রশ্ন করছে যে টিএতে প্রভাব পড়বে, এটা আপনি উল্লেখ করেছেন, কিন্তু আর এর ক্ষেত্রে এর প্রভাবটা কিরকম পড়তে পারে? আর এর ক্ষেত্রে যেটা হচ্ছে ইউনিভার্সিটির, আমি এভাবে করে বলি যে একজন প্রফেসর যখন ছাত্র নেন, একটা প্রফেসর যখন পিএইচডি বা মাস্টার ছাত্র দেয়, তাদেরকে দুই ভাবে ফান্ড করতে হয়। একটা হচ্ছে তাদেরকে টি এর আন্ডারে নিতে পারে, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে তার টি এর পয়সাটা দিবে এবং ছাত্র তার আন্ডারে কাজ করবে, আর অথবা আর এ একটা কোনো রিসার্চ গ্র্যান্ট থেকে। তো এখন ধরা যাক একজন প্রফেসরের দুইজন ছাত্র আছে, একজন টিএ করতো, একজন আর এ করতো। এখন যখন টিএ পজিশনটা যদি ইউনিভার্সিটি বাদ দিয়ে দেয়, তাহলে এখন প্রফেসরকে ওই দুইজন ছাত্রের ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে। এখন তার প্রফেসরের কাছে হয়তো দুইজন ছাত্রের ফান্ডিং এর গ্র্যান্ট নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে একজন ছাত্রকে তাকে বাদ দিতে হতে পারে, একজন ছাত্রের অ্যাসিস্ট্যান্ট বাদ দিতে হতে পারে, অথবা সেম গ্র্যান্ট থেকে হয়তো আগে যেখানে একজন ছাত্রকে সাপোর্ট করতে হতো সেখানে দুইজন ছাত্রকে সাপোর্টের ব্যাপার আসতে পারে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক ক্ষেত্রে হয়তো অনেক ফান্ডিং আগে ধারণা করা হচ্ছে যে পাওয়া যাবে, কিন্তু বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ফান্ডিং এর পরিমাণও কমে যেতে পারে বিভিন্ন এলাকায়। হয়তো মেডিকেল সায়েন্স ফান্ডিং এর পরিমাণ বাড়বে, কিন্তু অন্যান্য অনেক সায়েন্স হয়তো কমে যাবে, কারণ সবাই এখন আরো অনেক বেশি ফান্ডিং পাওয়ার জন্য অনেক বেশি প্রফেসর একসাথে কম্পিট করবে। তো এই কারণে রিসার্চ ফান্ডিং কমে যাওয়ার একটা বড় সম্ভাবনা আছে, এবং সেই কারণে করতে পারে। কম্পিটিশনের যে কথাটা বললেন, এই যে ফান্ডিং কমার জন্য স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশন বেড়ে যাবে, এখন শিক্ষকদের জন্য কম্পিটিশন বেড়ে যাবে, আর ছাত্রদের মধ্যে কম্পিটিশন বাড়বে, কারণ আগে তো ছাত্রদের ফান্ডিং এর দুটো সোর্স ছিল, টিএ এবং আরএ। এখন যদি টিএ টা চলে যায়, তাহলে যে অল্প কিছু আরএ পজিশন আছে তার জন্য অনেক বেশি ছাত্র একসাথে কম্পিট করবে, এটা একটা ব্যাপার। এই কম্পিটিশন করে টিকে থাকার জন্য বাংলাদেশি স্টুডেন্টরা, মানে ধরেন নিজেদের মধ্যে প্লাস অন্যান্য দেশের স্টুডেন্টদের সাথে টিকে থাকার জন্য কিভাবে এখন থেকে মানে প্রিপারেশন নিতে পারে? কারণ আগে যে এরকম একটা ধরাবাঁধা প্রিপারেশন ছিল, এখন হয়তো কিছুটাও পরিবর্তন হলেও হতে পারে, মানে একটু স্মার্ট ওয়েতে কাজ করার জন্য বাংলাদেশি স্টুডেন্টরা মানে কিভাবে
একটু চিন্তা করতে পারে বা এখন থেকেই প্রিপারেশন নিতে পারে, বা কিভাবে প্রফেসরদের সাথে যোগাযোগ করতে পারে একজন অধ্যাপক হিসেবে? আমি আপনার কাছে জানতে চাইছি। প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে বাংলাদেশি, আমেরিকাতে কিন্তু বাংলাদেশি ছাত্রদের সংখ্যা মাস্টার্স এবং পিএইচডিতে অনেক কম তুলনামূলকভাবে। ভারতের সাথে কম্পারিজনে যাচ্ছে, কারণ ভারতের তো জনসংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি। কিন্তু ছোট দেশ নেপাল, তাদের চাইতে কিন্তু বাংলাদেশের গ্রাজুয়েট স্টুডেন্টের সংখ্যা অনেক ক্ষেত্রে কম, অনেক বেশি নেপালি স্টুডেন্ট। নেপাল একটা ছোট্ট দেশ, মাত্র 1.5 কোটি 2 কোটি লোক, তাদের থেকে অনেক বেশি মানুষ পড়তে আসে আমেরিকাতে মাস্টার্স পিএইচডিতে। বাংলাদেশ থেকে তো ওই পরিমাণে আসে না। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এই যে ছাত্ররা, অন্য দেশের ছাত্র, তারা সিস্টেমটা বুঝে গেছে যে কিভাবে প্রপার ওয়েতে প্রফেসরের সাথে কমিউনিকেট করতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সিস্টেমেটিক ভাবে, সেটা তারা বুঝে ফেলছে। এর ফলে তারা সেই সুবিধাটা নিতে পারছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে বাংলাদেশি ছাত্রদেরকে আমি বলবো, ছাত্রছাত্রীদেরকে বলবো যে অনেক বেশি কৌশলী হতে হবে। কারণ এখন যেহেতু কম্পিটিশনটা বেড়ে গেছে, সেক্ষেত্রে নিজের যোগ্যতাটাকে আরো ভালোভাবে তুলে ধরতে হবে। সেটা কি করে করা সম্ভব? সেটা করা সম্ভব এভাবে যে ভালোভাবে সময় দিয়ে রিসার্চ করা, যে কোন প্রফেসর কি বিষয়ে কাজ করছেন সেটা আগে খবর নেওয়া, এবং তার সাথে যোগাযোগ করা খুব প্রফেশনাল ওয়েতে। অনেক সময় আমি অনেক ইমেল পাই, সেই ইমেল গুলোর সম্বোধন ঠিক নাই, অথবা হয়তো ভাষা ঠিক নাই, এরকম অনেক ব্যাপার থাকে। তো এইটা আসলে বুঝে শুনে করতে হবে যে একটা প্রফেসরকে কিভাবে অ্যাপ্রোচ করলে এবং তার রিসার্চের ব্যাপারে বুঝে শুনে কিভাবে যোগাযোগ করলে সেই প্রফেসর সেই শিক্ষার্থীর ব্যাপারে আগ্রহী হবে। তো এই ব্যাপারটা আসলে বাংলাদেশে অনেক শিক্ষার্থী হয়তো বুঝে উঠতে পারে না। আর আমি অনেক সময় ভারতের বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক শিক্ষার্থীর ইমেল পাই ভর্তির ব্যাপারে জন্য। তারা হয়তো ইউনিভার্সিটিতে তারা আন্ডারগ্রাজুয়েট হয়তো সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ সরকার থাকে যে আমি আন্ডারগ্রাজুয়েট শেষ করে তারপরে পাস করার পর তারপর আমি এই কাজ করছি। তো এইটা কারণ বাই দ্যাট পয়েন্ট নেপালের ছাত্রটা বা ভারতের ছাত্রটা তারা হচ্ছে 2 বছর ধরে এই জিনিসটা খোঁজ খবর ইতিমধ্যেই জয়েন করে ফেলছে। আরেকটা ব্যাপার আছে যে এইসব দেশের ছাত্র অনেকে, বিশেষ করে ভারতের অনেকে তারা আন্ডারগ্রাজুয়েট করা অবস্থায় তারা রিসার্চ ইন্টার্নশিপ করতে হয়তো বিদেশের কোনো প্রফেসরের সাথে বা কোনো একটা ল্যাবে গিয়ে এক্সপেরিয়েন্স থেকে আসছে। এইটা করে তারা অলরেডি অনেক দূরে গিয়ে আছে, তাদের পাবলিকেশন হোক বা আর আরেকটা হচ্ছে যে রিসার্চ গবেষণা করা। যদি কোনো আন্ডারগ্রাজুয়েট ছাত্র দেখি যে কেউ প্রোগ্রামে যদি দেখি যে তার রিসার্চের কাজ আছে, তাহলে সব প্রফেসরই ঠিক আছে, অনেক কারণ আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে রিসার্চের বৃত্তি সবসময় অনেক ভালো। কারণ দেখি যে কোনো ছাত্র অলরেডি রিসার্চ করে আসছে, তার পাবলিকেশন আছে, তার অলরেডি পাবলিকেশন আছে, তো সেই ছাত্র অনেক তো কাজেই বলবো যে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে গবেষণার ব্যাপারটা গবেষণার কাজ থেকে শুরু করতে অনেক ধন্যবাদ আপনাকে। এখন আমি জানতে চাই যে উচ্চশিক্ষার জন্য আমেরিকার ক্ষেত্রে ধরেন যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে হয়তো একরকম প্রভাব পড়তে পারে, আবার ধরেন যারা বায়োমেডিক্যাল সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ধরেন গবেষণার ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। আবার অনেকে জানতে চাচ্ছেন যে অনেকে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে। এখন আপনি যদি একটা ওভারঅল পিকচার তুলে ধরতে চান তাহলে আমাদের সায়েন্স, কমার্স, আর্টস বা ইঞ্জিনিয়ারিং এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুযায়ী দুইটার মধ্যে আলাদাভাবে কোনো প্রভাব পড়তে পারে নাকি, বা কিরকম প্রভাব পড়বে? মোটামুটি ভাবে আন্দাজ করা যাচ্ছে যে এখনকার সময়ে আসলে বায়োলজিক্যাল সায়েন্সের দিকে হয়তো আগামী বেশ কিছুদিন অনেক গুরুত্ব হতে যাবে। কারণ এখন যে বায়োলজিক্যাল বিভিন্ন জিনিসের যে রিসার্চটা, যে মেডিকেল ফিল্ডের বিভিন্ন রিসার্চ, সেটার দিকে আগামী বেশ কিছু কয়েক বছর অনেক ফান্ড আসছে। ইনফ্যাক্ট এই বর্তমানের এই যে অবস্থাটা, এই গুরুতর পরিস্থিতিতেও আমরা দেখছি, দুঃখিত আমার চার্জারটা একটু সেট করতে হচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই। তো
এই বর্তমানে পরিস্থিতিতে আমরা দেখছি যে এই দুর্যোগের মধ্যে অনেক বেশি ফান্ড আসছে মেডিকেল রিসার্চের ক্ষেত্রে, অর্থাৎ যারা কোভিড-19 করোনা ভাইরাসের সাথে করোনা ভাইরাস সংক্রান্ত বিভিন্ন রিসার্চ প্রজেক্টে কাজ করছে, তারা খুব সহজে অনেক ফান্ডিং পাচ্ছেন। সামনের দিনগুলোতে এই ব্যাপারটাতে অনেক গুরুত্ব থাকবে। কাজে আগামী অন্তত 1 বছর ধরে যারা মেডিকেল সায়েন্সে বিশেষ করে এই ইমিউনোলজি বা পাবলিক হেলথ এসব বিষয়ে পড়ছে, তারা হয়তো ভালো ফান্ডিং সুযোগ পাবেন। বা বিশেষ করে বেসিক সায়েন্সের ক্ষেত্রে বলতে যে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো হয়তো ফান্ডিং এর সুযোগ আছে, কারণ সম্ভাবনা আছে, কারণ এইসব ক্ষেত্রে ফান্ডিংটা দেওয়া হচ্ছে টিএ অর্থাৎ টিচিং ইনস্টিটিউট ফান্ডিং এর। সেই ক্ষেত্রে যদি ইউনিভার্সিটি থেকে সেসব ফান্ডিং কমিয়ে দেয়, সেটা একটা বড় প্রভাব ফেলবে। আর কমার্সের ক্ষেত্রে ফান্ডিং এমনিতেই কম, বা আর্টস এর সাবজেক্টেও, কাজে সেসব ক্ষেত্রে একটা বড় ফান্ডিং কাটের সম্ভাবনা। তাহলে কি আমরা এটা বলতে পারি নাকি কারো পৌষ মাস কারো সর্বনাশ? যেমন না, আসলে এটা আমাদের সবারই সর্বনাশ চলছে, কারণ শুধু কোনো একটা বিষয়ের পৌষ মাস চলছে তা না। আর আসলেও আমাদের তো আগে দুনিয়ার সবাইকে এই বিষয় থেকে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হবে, সেজন্যই আসলে ওই দিকে বেশি রিসার্চের মনোযোগ আছে। সেজন্য মানে বায়োলজিক্যাল সায়েন্স যেমন বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি বা এসব সাবজেক্টে যারা আছেন ওদের জন্য কিছুটা একটু স্কোপটা একটু বাড়ছে, মানে উচ্চশিক্ষায় আমেরিকা। শুধু শিক্ষাই না, এমনকি ইমিগ্রেশনের ক্ষেত্রে সম্প্রতি মার্কিন সরকার যে বিভিন্ন ক্ষেত্রে হয়তো বিভিন্ন কড়াকড়ি শুরু করছে, তাদের ক্ষেত্রে একটাই ব্যতিক্রম হচ্ছে কেউ যদি মেডিকেল রিলেটেড কোনো ফিল্ডে কাজ করে, তাদের ক্ষেত্রে ইমিগ্রেশন রিলেটেড অনেক কিছু শিথিল করছে আমেরিকা সরকার। আমার ফ্রেন্ড লিস্টে অনেক বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আছে, যেহেতু আমি নিজেই বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, সেজন্য আমি সবার জন্য এটাও বলতে চাই যে আমার বন্ধু বান্ধব যারা আছে বায়োলজিক্যাল ফিল্ড থেকে বা ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের জন্য আরেকটু হলেও মানে হয়তো অপরচুনিটিটা বাড়লো, বা আরেকটু বেশি করে আমেরিকা আসার স্বপ্ন দেখা উচিত, যাতে আমি আরো বেশি বেশি করে আমার ফ্রেন্ডদেরকে আমেরিকায় পাই। এখন আমি জানতে চাই যে একজন প্রশ্ন করছে যে আগে থেকে মানে উচ্চশিক্ষার প্রভাব থেকে অনেকে একটা আলোচ্য বিষয় হচ্ছে যে সিজিপি। সিজিপি এর যে বিষয়টা, এটা করোনা ভাইরাসের আগে থেকে অনেক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন করোনা ভাইরাসের পরে মানে যাদের সিজিপিএ লো, ধরেন অনেকে প্রশ্ন করে যে ভাই আমার সিজিপিএ লো এখন কি হবে বা পারবো না কি দিতে। এখন যাদের সিজিপিএ লো মানে এত ভালো করতে পারতেছে না, তাদের জন্য আপনার কোনো পরামর্শ? আসলে মানে ভর্তির ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসিশন না, যে ভর্তির ক্ষেত্রে এমন না যে আচ্ছা ওর সিজিপিএ এত বাদ তার বলতে আরেকজনকে না হবে, তা কিন্তু না। আমরা যখন ভর্তির সময় একজন ছাত্রকে নির্বাচন করি, তখন আমরা সব দিকই দেখি যে কোন কোন এই ছাত্রটির ওভারঅল প্রোফাইলটি দেখি। সেই ওভারঅল প্রোফাইলের মধ্যে অবশ্যই সিজিপিএ একটা ফ্যাক্টর, তো অন্যান্য ফ্যাক্টরের মধ্যে আরো আছে তার বিভিন্ন টেস্ট স্কোর, যেমন টোফেল এবং জিআরই কোয়ান্টিটেটিভ অ্যানালিটিক্যাল স্কোর এগুলো বা ভার্বাল স্কোর এগুলো দেখি। তারপর দেখা হয় হচ্ছে তার স্টেটমেন্ট গুলো এবং তার রেকমেন্ডেশন লেটার গুলো। কাজেই আমি বলবো যে সিজিপিএ অবশ্যই একটা ফ্যাক্টর, বাট এটা একমাত্র ফ্যাক্টর না। অন্য আমি বলতে চাচ্ছি কোনো কারণে যদি জিপিএ কম থাকে কারো, তাকে সেই ঘাটতিটুকু অন্য দিক দিয়ে পুষিয়ে নিতে হবে। ইউনিভার্সিটিতে পড়ার সময় মানে আমি যখন ইউনিভার্সিটি ইলিনয় পিএইচডি করি, আমার একজন প্রফেসর ছিলেন, আমেরিকান প্রফেসর অবশ্য, কিন্তু ওনার জিপিএ কত সেটা নিয়ে উনি প্রায় নিজেই ঠাট্টা করতেন। ওনার জিপিএ ছিল 2 পয়েন্ট সামথিং, কিন্তু উনি ইউনিভার্সিটি অফ ইলিনয় টার্বানশাম্পের মতো একটা টপ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের প্রফেসর ছিলেন। কেন? তার কারণটা হচ্ছে উনি ওনার ব্লগে এটা নিয়ে একসময় লিখেছিলেন যে উনি আন্ডারগ্রাজুয়েটের সময় পড়াশোনা করেননি, রেজাল্ট খারাপ হচ্ছে, কিন্তু পরবর্তীতে উনি নিজের জীবনকে ঘুরে দাঁড়াচ্ছেন। মাস্টার্সে এসে উনি কমপ্লিটলি ডিভোটেড টু হিজ রিসার্চ এন্ড স্টাডিজ, এবং পরবর্তীতে মাস্টার্সটা ভালো করে এবং পরবর্তীতে পিএইচডি সুযোগ পান, এবং তার পরবর্তীতে এত একটা ভালো ইউনিভার্সিটির প্রফেসর সুযোগ পান। তো ওনার পয়েন্ট হচ্ছে যে আন্ডারগ্রাজুয়েট সিজিপিএ একমাত্র ফ্যাক্টর না, কাজে একজনের ছাত্রের অবশ্যই সুযোগ আছে যদি সেখানে ঘাটতি থাকে সেই ঘাটতিটুকু কাটিয়ে তোলা। কিভাবে কাটানো যায় সেটা কাটানো যায় হচ্ছে প্রথমত টোফেল এবং জিআরইতে ভালো স্কোর করে। টোফেলে তো ইংরেজি টোফেল বায়ো টেস্টে ইংরেজি ব্যাপারটা তো আসছেই, কিন্তু যে জিআরই ক্ষেত্রে
জিআরই কোয়ান্টিটেটিভটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ জিআরই যে অঙ্কের অংশটুকু সেখানে ভালো করতে হবে। আমরা যখন একজন ছাত্রকে ভর্তি দিই সবসময় তার জিআরই কোয়ান্টিটেটিভটা দেখি, কারণ জিআরই কোয়ান্টিটেটিভ স্কোরটা অনেক ক্ষেত্রে সেই ছাত্রটি মাস্টার্স বা পিএইচডিতে সফল হবে কিনা তার একটা ইন্ডিকেটর। আর টোফেল যদি কেউ কম করে তাহলে জিআরই ভার্বাল দেশটাকে কাটিয়ে তোলা যায়। আর এছাড়াও আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে যে কোন রিসার্চের কাজ থেকে হতে পারে একজন ছাত্রের আন্ডারগ্রাজুয়েট জিপিএ কম, কিন্তু সে যদি কোন একই সাথে কোন একটা রিসার্চের কাজে জড়িত হয় এবং রিসার্চের কাজে জড়িত থেকে দেখাতে পারে যে তার কোন একটা পাবলিকেশন আছে, একটা এক্সট্রাঅর্ডিনারি পাবলিকেশন থাকে, সেটা বিশ্বের সব সেরা দেশের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র থাকে না। কাজেই কেউ যদি দেখাতে পারে যে তার আন্ডারগ্রাজুয়েট লেভেলে পাবলিকেশনের কাজ আছে, সেইটা দেখিয়ে কম জিপিএ কেউ আমি একটা উদাহরণ দিতে পারি যে আমরা অনেক ছাত্র দেখেছি যাদের হয়তো আন্ডারগ্রাজুয়েট জিপিএ সেরাদের মধ্যে না, কিন্তু তারা পরবর্তীতে এসে মনে করে। আমার এক বন্ধুর কথা বলতে পারি, আমার বন্ধুর বোর্ড পাস করে 10 রেখে যাবে, বাট আমার এক বন্ধু ছিল যার জিপিএ ছিল 3 এর নিচে। সে পরবর্তীতে মাস্টার্স লেভেলে একটা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেয়েছিল এবং সেখানে সে পড়াশোনা করে তার মাস্টার্স লেভেলে সে সবার চাইতে ভালো ফল করে এবং পরবর্তীতে সে বিশ্বের সেরা একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। আমি এটা একটা উদাহরণ হিসেবে দেখাতে পারি যে যাদের সিজিপিএ থেকে সেটা কেউ আসলে মাস্টার্স লেভেল। ধন্যবাদ আপনাকে। আমি এখন একজন প্রশ্ন করছে যে করোনা ভাইরাসের ফলে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য ইউএসএমএলই পরীক্ষার উপর কোনো প্রভাব পড়বে নাকি, বা এই সমস্যা যদি দীর্ঘদিন থেকে থাকে তাহলে এটা কি বাংলাদেশের ডাক্তারদের উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে নাকি, যে উচ্চশিক্ষার জন্য বা আমেরিকায় গিয়ে মেডিসিন প্র্যাকটিস করার জন্য এর উপর কোনো প্রভাব পড়বে নাকি? নেগেটিভ না, আমি বরং বলবো যে আগে আমি আমার দর্শকদের জন্য একটা কথা বলতে চাই। আমাদের ম্যাম ডক্টর জারিয়া আফরিন চৌধুরী, উনি একজন ইউনিভার্সিটি অফ আলবামা বার্মিংহামের হসপিটালে ইনপেশেন্ট সাইকিয়াট্রি। উনি এই করোনা ভাইরাসের সিচুয়েশনের সময় হসপিটালে গিয়ে সবার সেবা প্রদান করছেন। আপনারা জানেন যে করোনা ভাইরাসের ফলে অনেকেই আমেরিকায়, বিশেষ করে এটা বাংলাদেশে দেখা না দিলেও আমেরিকায় এটার একটা প্রধান সমস্যা হচ্ছে যে অনেকেই মানসিক সমস্যায় ভোগেন, বা এখানে সাইকিয়াট্রিস্টদের ডিমান্ড কেমন আমরা যারা আমেরিকায় আছি সেটা জানি। উনি করোনা পরিস্থিতির সময় উনি সবসময় হাসপাতালে গিয়ে সবার ইনপেশেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে সেবা প্রদান করছেন। ধন্যবাদ তোমাকে। আমার ওয়াইফ ডক্টর জারিয়া আফরিন চৌধুরী, ও একজন সাইকিয়াট্রিস্ট, এবং যেটা আসিফ বললো যে আমেরিকাতে আসলে এখন মানসিক সমস্যা খুব বেড়ে গেছে, বিশেষ করে করোনা ভাইরাসের কারণে অনেকেই হয়তো চাকরি হারিয়ে লে অফ হয়ে বেকার হয়ে গেছে। এটা আমাদের বাংলাদেশে দেখা না গেলেও আমেরিকায় একটা বিরাট প্রভাব পড়ে, যে মানসিক অবস্থার যে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, আর অ্যাংজাইটি অর্থাৎ ভয়ের ব্যাপারটা অনেকের মধ্যে ঢুকে গেছে। এই জায়গায় উল্লেখ করতে চাই, করোনা ভাইরাসের ফলে এই যে গতকালকে নিউ ইয়র্কের প্রেসবিটেরিয়ান হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেলে কর্মরত একজন ডক্টর লর্না ব্রিন, উনি সুইসাইড করেছেন। উনি বলেছেন যে মানে করোনা ভাইরাসের উনার সামনে এত রোগী মারা যাওয়ার ফলে উনি আর সহ্য করতে পারেনি, সেজন্য একজন ডাক্তারও আত্মহত্যা করেছেন। এখন আপনি থেকে বুঝে নিতে পারেন মানে আমেরিকায় মানসিক। আপনি এখন আমি মূল প্রশ্নটাতে ফেরত যাই। মূল প্রশ্ন হচ্ছে যে ইউএসএমএলই যারা দিয়ে আসছে, ইউএসএমএল মাধ্যমে যারা বাংলাদেশের যেসব ডাক্তার আমেরিকায় ক্যারিয়ার করার বা রেজিস্ট্রি করে কাজ করার চিন্তা ভাবনা করছে, তাদের প্রভাব পড়বে কিনা। একটা ইমিডিয়েট প্রভাব পড়ছে, সেটা হচ্ছে ইউএসএমএল পরীক্ষাটা এখন হয়তো অনেক ক্ষেত্রে একটু স্থগিত আছে মাসখানেকের জন্য, পরিস্থিতি একটু ভালো হওয়ার অপেক্ষায়। সেটা আসলে সব পুরো আমেরিকার অর্থনীতির চাকার মতো ইউএসএমএল পরীক্ষার ব্যাপারটা একটু থেমে আছে, বাট অচিরে সেটা হয়তো শুরু হয়ে যাবে। কিন্তু যে সুবিধাটা, যে বরং ভালো যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমেরিকার এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে আমেরিকার অনেক ডাক্তারের দরকার। আমেরিকার যদি অনেক ডাক্তারের দরকার হয়, সেই কারণে তাদের তো আসলে ডাক্তার এমনিতেই নাই, এই কারণে বিদেশি প্রচুর ডাক্তারের ডিমান্ডটা আমেরিকাতে বাড়ার সুযোগ আছে। এবং তাছাড়া আমেরিকার বিভিন্ন মানে ইমিগ্রেশনের ক্ষেত্রে ডাক্তারদের কাছে প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা বলা হচ্ছে। কাজেই যেসব ডাক্তার হয়তো বাইরে থেকে এসে আমেরিকায় এসে ডাক্তারি পড়া বা ডাক্তারি করা, এইসব ব্যাপারে অনেক হয়তো চিন্তা ছিল যে কি করে ইমিগ্রেশন আমেরিকা যাবে কি করে, তাদের সেই চিন্তাটা একটু কমছে।
কাজে বলা যায় যে যারা ইউএসএমএন করে আমেরিকা আসতে চান তাদের ক্ষেত্রে একটা বড় সামনের দিনগুলোতে আরো বেশি সুযোগ বাড়ার সম্ভাবনা আছে, কারণ আমেরিকাতে আসলে ডাক্তার দরকার, প্রচুর ডাক্তার দরকার। হ্যাঁ, আমেরিকায় আমি একটা স্ট্যাটিস্টিক্স আপাতত এই মুহূর্তে মনে পড়ছে না, দেখলাম যে মানে ওরা নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে এখানে হেলথ কেয়ারদের যারা আছে নার্স বা ডক্টর ওদের ডিমান্ডটা অনেক বেশি বেড়ে যাবে। এটা কি বাংলাদেশি ডক্টরদের মানে আমরা দেখতে পাই যে মানে এখনো মানে বাংলাদেশি ধরেন ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে অনেকেই আসছে, বাট সে তুলনায় বাংলাদেশি ডক্টররা উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসার জন্য সেই এখনো রেটটা এখনো কম, মানে সেই তুলনায় এত বেশি না এখন। এটা কি বাংলাদেশি ডক্টরদের বা অন্যান্যদের আরো বেশি উদ্বুদ্ধ করবে নাকি আমেরিকা? অবশ্যই সেই সুযোগটা আছে। আর তুমি যে কথাটা বললে যে আমেরিকায় আসলে বাংলাদেশি ডাক্তার আসলে অতটা নাই, এই কথাটা পুরোপুরি সত্যি। তার কারণ হলো যে আমেরিকার বিভিন্ন হাসপাতালে গেলে ভারতীয় এবং পাকিস্তানি এই দুই দেশে প্রচুর ডাক্তার দেখা যায়। প্রচুর ডাক্তার, হ্যাঁ। হ্যাঁ, ভারত না অনেক বড় দেশ, কিন্তু পাকিস্তানের জনসংখ্যা তো বাংলাদেশের মতোই, সেসব দেশ থেকে কিন্তু প্রচুর ডাক্তার আমেরিকাতে আসে। তো বাংলাদেশি ডাক্তারদের মধ্যে আগে একটা প্রবণতা ছিল যে তারা খালি ইংল্যান্ডে যায়, যে তারা এফসিপিএস বা এমআরসি বা এই টাইপের কিছু ডিগ্রি করতে ইংল্যান্ডে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল, সেটা এখনো অনেকাংশে আছে। কিন্তু আমেরিকাতে আসতে না চাওয়ার পিছনে একটা বড় ভয় ছিল যে ইউএসএমএল পরীক্ষা সম্পর্কে অনেকে হয়তো ধারণা কম ছিল, বা ইউএসএমএল পরীক্ষা দিয়ে আবার রেসিডেন্সি অনেকদিন করতে হবে, এই ঝামেলা করে অনেকে আসতে চাইতো না। কিন্তু আসলে এখন আমেরিকাতে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে, সেজন্য আমি মনে করি যে বাংলাদেশি ডাক্তারদের সেই সুযোগটা নেওয়া উচিত। এবং ইউএসএমএল পরীক্ষার ব্যাপারে আসলে আমার ওয়াইফ জারিয়া এবং আমি অনেক লেখালেখি করছি অনেক সময়, সেগুলো পড়েও যদি কেউ এই পুরো পদ্ধতিটা জেনে এই দিকে অগ্রসর হয় তাহলে তাদের সামনে অনেক ভালো সুযোগ আছে। ধন্যবাদ আপনাকে। সেজন্য আমি আমার দর্শকদের জানিয়ে রাখতে চাই যে যারা ডাক্তারি পড়াশোনা করছেন তাদের এখন থেকেই একটা আশা রাখা উচিত বা প্রিপারেশন নেওয়া উচিত যে যদি ইচ্ছা থাকে তাদের জন্য ভবিষ্যতে অনেক বেশি সুযোগ সুবিধা অপেক্ষা করছে। এখন আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে একজন প্রশ্ন করছে যে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের উপর কোনো চেঞ্জ আসতে পারে নাকি? গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ আসলে বেশ কয়েক রকমের হয়। একটা হচ্ছে যেটা টিএ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, আর একটা হচ্ছে আরএ। আর গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ বলতে অনেক ক্ষেত্রে বোঝাতে টিএ এবং আর এর বাইরেও বিভিন্ন রকম অন্যান্য কাজ, যেমন হয়তো প্রোগ্রামার হিসেবে বা ওয়েব ডেভেলপার হিসেবে কোনো একটা ল্যাবে কাজ, তারপর হলো যে অনেক ক্ষেত্রে হয়তো কোনো লাইব্রেরিতে কাজ, বা এই টাইপের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডেভেলপমেন্ট টাইপের কাজ, যেটা টিএ বা আর এর মধ্যে পড়ে। হ্যাঁ, একটা প্রভাব ইতিমধ্যে পড়ছে, সেটা হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিতে হায়ারিং ফ্রিজ হয়ে আছে এই মুহূর্তে। তো আমি ওই দিন একটা ইন্ডিয়ান স্টুডেন্টের সাথে আমার কথা হচ্ছিল আমার ইউনিভার্সিটিতে। তো তার সমস্যাটা হচ্ছে তার একটা জিএ বা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের অফার অলরেডি ছিল, কিন্তু ইউনিভার্সিটি যেহেতু হায়ারিং ফ্রিজ হয়ে গেছে সেই জন্য এই অফারটাতে সে জয়েন করতে পারছে না। তো আরো একটা প্রবলেম হলো যে এই যে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট পজিশনগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আসে হচ্ছে মানে এক্সট্রা ফান্ড থেকে, মানে এগুলো ফান্ডের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে, হয়তো কোন প্রজেক্টের ফান্ড থেকে। তো এখন এই করোনা ভাইরাসের কারণে অনেক প্রজেক্টে অনেক বেশি চাপ পড়বে, অনেক বেশি টাকা পয়সা বাজেটে টার্গেট করবে। সেজন্য গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট যেগুলো টিএ বা আর এ বাদে অন্য যেগুলো, সেগুলোর উপর অবশ্যই অনেক প্রভাব পড়বে। আর ওভারঅল ভাবে আমি তো একটু আগে বলছি যে টিএ এবং আর এ দুটোর ক্ষেত্রে প্রভাব পড়বে, বিশেষ করে টিএ এর উপরে, কারণ টিএ এর ফান্ডিংটা অধিকাংশ ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে বা স্টেট গভর্নমেন্টের ফান্ডিং থেকে আসে, কাজে সেটার উপর প্রভাবটা সবার আগে পড়বে। ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন দিতে চাই যে একজন প্রশ্ন করছে যে ফ্যাশন ডিজাইনিং এ আন্ডারগ্রেড শেষ করে আমেরিকায় কোনো টপ ইউনিভার্সিটি থেকে এমবিএ করা যাবে নাকি? আমার যেহেতু এটা আমার বিষয় না, যে বিষয়ে আমি অতটা হয়তো ডিটেল বলতে পারবো না, তবে একটা বলতে চাচ্ছি যে মানে এমবিএ এর ব্যাপারটা অনেক ক্ষেত্রে এমবিএ তে কোনো ফান্ডিং থাকে না, কারণ এমবিএ একটা প্রফেশনাল ডিগ্রি। অধিকাংশ ক্ষেত্রে এমবিএ করে যারা হয়তো কোনো কোম্পানিতে অলরেডি কাজ করছে, তারা হয়তো এক্সিকিউটিভ এমবিএ করছে বা এরকম এমবিএ করছে, এবং এই ক্ষেত্রে আসলে অধিকাংশ ক্ষেত্রে একদমই কোনো ফান্ডিং থাকে না। কাজেই হয়তো বিভিন্ন জায়গায় অ্যাডমিশন চাইলে সেলফ ফান্ডিং এর কথা বললে হয়তো সম্ভব, কিন্তু ফান্ডিং পাওয়াটা প্রায় বলা যায় যে মানে অত্যন্ত দুরূহ একটা ব্যাপার। আর ফ্যাশন ডিজাইনিং এ করা সম্ভব কিনা, আমি যেহেতু কমার্সিয়াল লাইনের লোক না, কাজে আমি এই প্রশ্নটা আসলে আমি অত ভালো দিতে পারছি না।
হ্যাঁ। শেষের দিকে আমি যদি আপনাকে স্পেসিফিক্যালি বলতে চাই, আপনি ধরেন স্টুডেন্টদের জন্য কি বলবেন? আপনার করোনা ভাইরাসের ফলে পজিটিভ ইফেক্টটা বেশি নাকি নেগেটিভ ইফেক্টটা বেশি? করোনা ভাইরাসের কারণে আসলে এই মুহূর্তে যদি শুধু এই মুহূর্তের কথাটা বলো, এই মুহূর্তে আসলে নেগেটিভ ব্যাপার অনেকখানি আছে। একটা বিষয় আমি মানে এখনো বলিনি, সেটা হচ্ছে, বা আমরা আলোচনা করিনি, সেটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা বললাম যে যারা সামনে ভর্তি হতে যাচ্ছে তাদের কথা, কিন্তু যারা ইতিমধ্যে আমেরিকায় আছে তাদেরও আসলে অনেক চিন্তার ব্যাপার আছে। প্রথমত তারা আটকা পড়ে আছে বাসার মধ্যে গত 1.5 মাস ধরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে তারা সামনের দিকে তার ফল সেমিস্টার থেকে তাদের ফান্ডিং কন্টিনিউ করবে কিনা, এইটা একটা আশঙ্কার ব্যাপার আছে। তো কাজে আমি এই কারণে বলবো যে নিজের সবকিছু যত দ্রুত ডিগ্রি শেষ করা সম্ভব, রিসার্চের কাজ বা পিএইচডি কাজ যত দ্রুত করা সম্ভব সেটা করতে হবে। আর তার পাশাপাশি খুব ভালো এফোর্ট দিতে হবে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। কারণ এখন এই বর্তমানের বিভিন্ন ছাত্ররা যখন পাশ করে জব মার্কেটে যাবে আমেরিকার ভিতরে, তখন তাদের একটা বড় কম্পিটিশনের সম্মুখীন হতে হবে। কারণ হচ্ছে আমেরিকার ভিতরে এখন অর্থনীতি যখন নেমে আসছে, অর্থনীতির অবস্থা খারাপ হচ্ছে, অনেক লে অফ হচ্ছে অনেক জায়গাতে, অনেক মানে কোম্পানিতে চাকরি সুযোগ হয়ে আছে। সেজন্য এই পরিস্থিতিতে যদি কেউ চাকরি পেতে চায় তাহলে তাকে নিজের স্কিলটা অনেক বাড়াতে হবে, নিজের অবস্থা অনেক বেশি ভালো করতে হবে, যাতে অন্য কম্পিটিটরদের চাইতে অনেক ভালো করে করা যায়। এর মধ্যে থাকে নতুন কোন একটা স্কিল শেখা বা এরকম। তো এখন যে ব্যাপারটা ছিল যে মানে ছাত্রদের জন্য আর কি বলা যায়, ছাত্রদের জন্য আমি বলবো যে ওভারঅল ভাবে আশা না হারাতে। মানে দুনিয়া আসলে ব্যাপার কিন্তু নতুন না, আমরা হয়তো অনেকে মনে করি যে আমরা খুবই বাজে সময় আছে, ওয়ার্স্ট পসিবল সময় আছে, তা কিন্তু না। এর আগেও কিন্তু এরকম সময় আসছে, হয়তো সারা বিশ্বের সবখানে একসাথে আসেনি, কিন্তু বিভিন্ন সময় আমেরিকাতে এসছে, বাংলাদেশে এসছে, অনেক জায়গাতে এরকম সমস্যা আসছে, এবং সেই ব্যাপারটা আসলে কাটিয়ে তোলা সম্ভব হয়েছে এবং এবারে সম্ভব হবে। হয়তো কাউকে একটু অপেক্ষা করতে হবে, হয়তো কাউকে কিছুদিন অপেক্ষা করতে হবে, হয়তো কাউকে এবারে হয়তো প্ল্যান ছিল আগে থেকে অনেক প্ল্যান, সেই প্ল্যানও হয়তো একটু পাল্টাতে হবে। কিন্তু তার মানে এই না যে সবার সবকিছু শেষ হয়ে গেল, আমাদের জীবন শেষ, এরকম কিছু না। কারণ নতুন মোড় নিয়ে বিভিন্ন দিকে চলতে পারে, কাজে সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। তো কাজেই আমি বলবো যে এই ক্ষেত্রেও একটা সুযোগ আছে, যে বর্তমানে পরিস্থিতিতে আমাদের হয়তো অনেক কিছুই দেশে বসে করা যাবে। অনেক ক্ষেত্রে হয়তো অনেক ক্যারিয়ারের কথা বলছি, যে অনেক হয়তো ভাবছেন যে আমেরিকা এসে বা বিভিন্ন দেশে গিয়ে ক্যারিয়ার করতে হবে। সামনের বিষয়টা কিন্তু অনেক বেশি কানেক্টেড হয়ে যাচ্ছে। করোনা ভাইরাস আমাদের দেখিয়ে দিয়েছে যে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। এই যে আসিফ আর আমি কথা বলছি, এটা কিন্তু দুইজন কয়েক হাজার মাইল দূরে বসে আছি, খুব সুন্দর কথা বলতে পারছি। এটা ইন্টারনেটের প্রযুক্তির উন্নতির কারণে হচ্ছে। এবং বর্তমানে যেহেতু এতটা বড় একটা ধাক্কা আসছে এদিকে কাজ করার জন্য, এই টাইপের অনলাইন কমিউনিকেশন প্রযুক্তি অবশ্যই উন্নতি হবে, এবং সেটার প্রভাবে বাংলাদেশে বসেও বিশ্বমানের ক্যারিয়ার করা সম্ভব হবে। একটা উদাহরণ আমি দিতে চাই, সেটা হলো যে আমি প্রায় বিভিন্ন জায়গায় অ্যাড দেখি যে ভারতে বসে অনেককে টিউশনি করান আমেরিকাতে। হ্যাঁ, টিচার বসে আছে ভারতে, ছাত্র আছে আমেরিকাতে। তারা কিভাবে, তারা ইন্টারনেটের মাধ্যমে করছে। আগে হয়তো মানুষ এত অভ্যস্ত ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে অনেক বেশি অভ্যস্ত পারবে। তার সুবিধাটা পাবে বিশেষ করে বাংলাদেশের সবাই পাবে। বাংলাদেশে অনেকে আছেন তারা হয়তো এই টাইপের কাজ করেন, তারা এই টাইপের বাংলাদেশে বসে বিশ্বের বিভিন্ন দেশের চাকরি করা বা টিউশনি করা বা বিভিন্ন রকম সার্ভিস দেওয়া, সেটা সুযোগটা বেশি করে পাবে। আগে হয়তো বাংলাদেশে বসে এখানে ফ্রিল্যান্সিং করা যেত, এখন হয়তো বাংলাদেশে বসে আমেরিকাতে অফিস করা যাবে, এবং আমেরিকার বিভিন্ন কোম্পানি হয়তো সাথে খুব খুশি হবে, তারা হয়তো অনেক বেশি এরকম বাংলাদেশ থেকে হায়ার করতে পারে। কাজে ক্যারিয়ার করতে যে আমেরিকায় ফিজিক্যালি আসতে হবে সেই ব্যাপারটা অনেক ক্ষেত্রে করে যাবে। কাজে এই শিক্ষার্থীরা অনেকে হয়তো ভাবছেন যে তারা আমেরিকায় এসে আসতে হবে, আমেরিকা ডিগ্রি নিতে হবে, তারপর আমেরিকা চাকরি করতে হবে, সেই ব্যাপারটা নাও থাকতে পারে। সেটা হয়তো পুরোটা বাংলাদেশে বসে করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি খুব সংক্ষিপ্তভাবে একটা প্রশ্ন জানতে চাই। আপনি বলছিলেন যে শিক্ষার্থীদের একটু স্কিল ডেভেলপ করতে হবে। এখন আপনি যদি খুব সংক্ষিপ্তভাবে বলেন যে মানে কি কি স্কিল ডেভেলপ করা যায়, বা অনেকেই, যেমন আমার মনে প্রশ্ন আসছে, মানে আমি এখন নিজের মধ্যে বা কি কি স্কিল ডেভেলপ করতে পারি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে কমিউনিকেশন স্কিল। কেউ যখন জব মার্কেটে যায় বা ইভেন অ্যাজ এ অ্যাডমিশনের জন্য, যে কমিউনিকেশন স্কিলটা এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকায় যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে তাকে স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয়, তারপর বিভিন্ন সিভি বা টাইপের ম্যাটেরিয়াল সাবমিট করতে হয়।
জিপিএ আর অন্য কিছু না হয় আগের ব্যাপারে, যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে তাদের তো জিপিএ হয়ে গেছে, ওইটা তো পাল্টানো যাবে না। কিন্তু এই ক্ষেত্রে নিজেকে আলাদা করে দেখানো যায় খুব ভালো কমিউনিকেশন স্কিলের মাধ্যমে। এবং কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে ইংরেজিতে লেখা, ভালো ইংরেজি জানা, ভালো ইংরেজি লিখতে পারা এবং ভালোভাবে বলতে পারা। তো আমরা যখন একজন ছাত্রকে প্যাকেজ ইভালুয়েট করি অ্যাডমিশন দেওয়ার সময়, মাস্টার্স বা পিএইচডি অ্যাডমিশনের সময় যখন অ্যাপ্লিকেশন ইভালুয়েট করি, তখন জিপিএ না হয় বুঝলাম যে সবারই কিছু কিছু আছে, ভালো খারাপ কিছু আছে, কিন্তু তার যে লেটারটা ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি স্টেটমেন্ট অফ পারপাস যে লেটারটা, সেটা আমরা দেখি এবং সেইখানে আসলে কি লিখছে, সে কি মুখস্থ করে কোনোখান থেকে কপি করে লিখে দিচ্ছে না আসলে নিজে সুন্দর করে লিখেছে, সেই ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। তো সেই কাজে কমিউনিকেশন স্কিলের দিকে মনোযোগ দিতে হবে। তারপর হচ্ছে যে কথা বলার স্কিল। অনেক ক্ষেত্রে হয়তো কোনো টিচার যদি কোনো স্টুডেন্টের প্রতি আগ্রহী হন, তার সাথে হয়তো ফোন ইন্টারভিউ নেন, এই ফোন ইন্টারভিউয়ে কিভাবে কথা বলছে, ইংরেজিতে কথা সুন্দর করে জবাব দিতে পারছে কিনা, এই স্কিল গুলো বাড়াতে হবে, এগুলোর কোনো বিকল্প নেই। তারপর এটা একটা গেল কমিউনিকেশন স্কিল। আরেকটা হচ্ছে নিজেকে আলাদা করে দেখানোর জন্য রিসার্চের অভ্যাসটা। আমি আগে বলছি যে কোনো ছাত্র যদি আন্ডার গ্রাজুয়েট লেভেলে রিসার্চ করে আসে, তাকে একেবারে খুব ভালোভাবে মানে বেস্ট পসিবল ক্যান্ডিডেট ধরা হয়, কারণ আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসলে রিসার্চ করাটা এক্সপেক্টেড না, আমেরিকাতেও না। কাজে কেউ যদি করে আসে এবং সে যদি রিসার্চটা পাবলিশ করে দেখাতে পারে, এইটা একটা বড় সুবিধা হবে তার জন্য। এই জায়গায় আমি একটু সময় নিতে চাই, একটা জিনিস উল্লেখ করতে চাই। যারা আমার মতো যারা এখনো আছেন, যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আছেন, যারা চিন্তা করছেন যে কিভাবে রিসার্চটা শুরু করবেন বা কিভাবে গবেষণা শুরু করবেন, আমি আপনাদের জন্য একটা জিনিস উল্লেখ করতে চাই যে ডক্টর রাগিব হাসান স্যারের গবেষণায় হাতেখড়ি নামে বই আছে, যেখানে একদম বেসিক লেভেল থেকে কিভাবে আপনি গবেষণা শুরু করবেন, কিভাবে টপিক সিলেক্ট করবেন, কিভাবে পাবলিশ করবেন, সবকিছু বর্ণনা দেওয়া আছে। সম্প্রতি আদর্শ প্রকাশনী থেকে বইটির পিডিএফ সবার জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে। যারা ইচ্ছুক কিভাবে গবেষণায় যোগদান করবেন বা কিভাবে গবেষণা শুরু করবেন, তারা এই বইটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ এই কথা বলার জন্য। যা আদর্শ প্রকাশনীর আদর্শ রিডার্স কমিটি নামে যে গ্রুপ আছে, সেখানে গেলে আমার বইটা পাওয়া যাবে। গবেষণার হাতে খড়ি নামে বইটা, ওইটা পড়ে আসলে আন্ডার গ্রাজুয়েট একজন ছাত্র কি করে একবারে ফ্রম স্ক্র্যাচ, একবারে গোড়া থেকে কি করে রিসার্চ করতে হয় সেটার ব্যাপারে বলছি। তো যেটা বলছেন যে রিসার্চের অভ্যাসটা করতে হবে, এবং রিসার্চ করাটা আসলে অত বেশি জটিল কাজ না, কিন্তু মানে ছোট আকার, সবাই তো এক্সপেক্ট করে না যে আন্ডার গ্রাজুয়েট একজন স্টুডেন্ট একবারে বেস্ট পসিবল রিসার্চ করে, তাই না? কিন্তু যদি কিছু একটা যদি থাকে, অন্তত একটা কিছু কাজ, একটা পেপার হয়তো লিখছে বা পেপার সাবমিট করেছে কোথাও, এইগুলো যদি দেখানো যায়, এইটা ওই স্টুডেন্টের সিভি কে বা অ্যাপ্লিকেশন অনেক ভালো করে দেখায়। কাজে এইটা একটু মনোযোগ দিতে হবে, এবং এটা খুব সহজেই করা সম্ভব। এটা আসলে যদি কোনো টিচার সাথে সুপারভাইজ করেন তাহলে তো খুবই ভালো। টিচার যদি সুপারভাইজ নাও করেন, সেক্ষেত্রে কয়েক বন্ধু মিলে হয়তো একসাথে করে রিসার্চ গ্রুপ করে নিজেরাই করতে পারে। এবং সেইটা বিভিন্ন দেশের ভিতরে অনেকগুলো কনফারেন্স, আমি জানি যে ঢাকায় এখন IEEE অনেকগুলো কনফারেন্স হচ্ছে বা বাংলাদেশে হচ্ছে, সেগুলোতে যদি ছোট একটা পাবলিশ করে পেপার পাবলিশ করে ফেলতে পারে, সেইটা আসলে অনেক ভালো সুবিধা দিবে পুরো স্টুডেন্ট প্যাকেজকে ইমপ্রুভ করতে। আর কমিউনিকেশন স্কিল, রিসার্চ স্কিল, স্পিকিং স্কিল, এগুলো তো বললাম। আর যে টেস্ট স্কোর গুলো, এগুলোতে ভালো করতে হবে। টেস্ট স্কোর গুলোতে একটা জিনিস করে খেয়াল করে দেখবো যে চাইনিজ স্টুডেন্টরা যারা হয়তো ইংরেজি বলতে পারছে না, তারা কিন্তু অনেক ভালো স্কোর করে, কারণ কি তারা প্রিপারেশন আর প্রপার ওয়েটা বুঝে। তো সেরকম আমি বলবো যে বিভিন্ন টেস্ট প্রিপারেশনের জন্য আসলে এখন ফেসবুকে অনেক গ্রুপ আছে, সেগুলোতে অনেক রকমের হেল্প পাওয়া যায়। সেগুলোতে থেকে এগুলো দেখে এই পরীক্ষাগুলোকে একটু ভালো করতে হবে। এইভাবে করে আসলে নিজের স্কিল গুলোকে বাড়াতে হবে। আর পরবর্তীতে যখন কেউ জব মার্কেট যাবে, যারা আমেরিকার সবার জব মার্কেট, সেখানেও আসলে একই ব্যাপার, প্রেজেন্টেশন স্কিল, কমিউনিকেশন স্কিল, এগুলোকে ভালো করে করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আপনার অনেক ব্যস্ত সময় থেকে আমি প্রায় প্রায় 1 ঘন্টার সময় আমার জন্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এখন আমি শেষ করার আগে মানে বলতে চাই, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। লাইভের পরেও আমি স্যার আমরা চেষ্টা করব মানে যত সম্ভব যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তার উত্তর দেওয়ার জন্য। শেষ করার আগে আমি একটু বলে নিতে চাই যে করোনা ভাইরাসের ফলে নিরাশ হলে এটা সত্যি যে সবকিছুর উপরই এর প্রভাব পড়েছে। অর্থনৈতিক হোক আর শিক্ষাগত হোক, সবকিছুর উপরে এটা প্রভাব পড়েছে। এটা আমাদের মেনে নিতেই হবে। এখন এটা মেনে নিয়েই
আমাদের বিশ্বের সব জায়গায় সবাই এটা চিন্তা করছে যে সবাই অনেক পিছিয়ে পড়েছে বা সবকিছুই অনেক পিছিয়ে পড়েছে। এটা চিন্তা করেই আগামী দিনগুলোতে আমাদের এগিয়ে যেতে হবে। এখন এটার অনেক যেমন পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইডও আছে। এখন আমরা অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকা আসা। উচ্চশিক্ষায় আমেরিকা আসার জন্য এটা সত্যি যে কম্পিটিশন অনেক বেড়ে যাবে বা সুযোগ সুবিধা আপাতত কয়েক মাসের জন্য বা এক দুই বছরের জন্য হয়তো কিছুটা হলেও কমবে, কিন্তু এটা আসলে চলবে না। স্যার যেরকম বললেন যে কিছু কিছু ক্ষেত্রে সুযোগ কমলেও অন্যান্য ক্ষেত্রে অন্যান্যদের জন্য বেড়েছে। তাই আমাদের সবারই ফোকাস রাখা উচিত যে, বা এটা মেনে নিয়ে প্রিপারেশন নেওয়া উচিত যে সামনে অবশ্যই ভালো কিছু আছে এবং এটার উপর প্রভাব পড়লেও মানে এই যে আমেরিকা আসার দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে না। এখন আপাতত 60 দিনের জন্য ইমিগ্রেশন যে বন্ধ করা হয়েছে তা তুলে দেওয়া হবে এবং শিক্ষার্থীদের উপরে প্রভাব পড়বে না। শেষ করার আগে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার শেষ কিছু কথা বলার থাকলে বলতে পারেন। তা আমি এটাই বলবো যে আমি আসলে যে কথাগুলো বললাম শুরুর দিকে অনেক নেগেটিভ কথা বলছি, এগুলো দেখে হয়তো শুরুতে অনেক ভয় পেয়ে গেল বা মন খারাপ হয়ে গেল, কি বলছে এটা অবস্থা, আমার কি অবস্থা আসলে খারাপ। আসলে আবারও ইম্পর্টেন্ট এইটা বলতে চাই, আবার খুব জোর দিয়ে বলতে চাই যে সবকিছুই আসলে ক্ষণস্থায়ী। সব যে দুর্যোগ হোক বা সব যে এই টাইপের পরিস্থিতিটা, এটা কিন্তু ক্ষণস্থায়ী। সব দেশেই আসলে উচ্চশিক্ষার এবং উচ্চশিক্ষায় পড়তে আসা মানুষের দরকার আছে। আমেরিকা বলা হোক বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, যে কোনো দেশের কথা বলা হোক, উচ্চশিক্ষার মাস্টার্স পিএইচডি তাদের নিজেদের স্বার্থেই লোক লাগে, স্টুডেন্ট লাগে। তো কাজেই আপাতত যদি ভর্তির ব্যাপারে একটু কিছু সমস্যা হয়, ফান্ডিং কমে যায়, সুযোগ কমে যায়, সেটা যদি হয়ও অল্প কিছুদিনের মধ্যে, হয়তো 1 বছরের মধ্যে, হয়তো 1.5 বছর 2 বছরের মধ্যে এই প্রজেক্টটা অবশ্যই কাটিয়ে যাবে। কাজেই আমাদের প্রত্যেককে নিজের অবস্থান থেকে নিজের কাজটা করে যেতে হবে। যে হয়তো প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন টোফেল জেল দেওয়ার জন্য, তাকে সেগুলো করে যেতে হবে। যে হয়তো আন্ডার গ্রাজুয়েটে আছে, তাকে হয়তো একটু নিজের জিপিএ ভালো করার দিকে মন দিতে হবে, অথবা জিপিএ এর পাশাপাশি একটু রিসার্চের দিকে মন দিতে হবে, যাতে করে সে যখন অ্যাপ্লাই করবে তার প্যাকেজটা যাতে খুব স্ট্রং হয়। তো কাজে প্রত্যেককে নিজের অবস্থান থেকে নিজের কাজটা করতে হবে এবং এই ক্ষণস্থায়ী বিপদ আপদ এগুলোর ব্যাপারে আসলে অত বেশি মাথা না ঘামানোই ভালো। কারণ এগুলোতে তো আসলে আমাদের হাত নাই, তাই না? আমরা সারা রাত জেগে থাকলেও তো এই সমস্যাগুলো চলে যাবে না। বরং এইগুলা আমাদের খেয়াল রাখতে হবে যে এই দিন না, আরো দিন আছে। আমরা সেই দিনের দিকে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকে নিজের কাজগুলো যাতে করে যাই, তাহলে আমরা আমাদের নিজেদের যে স্বপ্ন, নিজেদের যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে অর্জন করতে পারবো, সেই স্বপ্নটাকে অর্জন করতে পারবো। কাজে আমি সবার উদ্দেশ্যে এটা বলছি, ভয় পাওয়ার কিছু নাই। অবস্থা যদি খারাপ হয়, এটা অনেক ভালো হয়ে যাবে সামনে, ইট উইল গেট মাচ বেটার। কাজেই প্রত্যেকে নিজের অবস্থান থেকে নিজের কাজ করে যান, এটা আমি পরামর্শ দেব। অনেক বেশি ধন্যবাদ ডক্টর রাগিব হাসান স্যার আপনাকে। আশা করি আপনি এবং আপনার পরিবারের সবাই এই দুর্যোগপূর্ণ সময়ে ভালো থাকবেন এবং আমরা যথাসম্ভব চেষ্টা করব, যদি আমরা কোনো প্রশ্ন বাদ দিয়ে থাকি আমরা চেষ্টা করব এটা কমেন্টে বা পরে সময় করে আপনাদের উত্তর দেওয়ার জন্য। আপনাকে সময় দেওয়ার জন্য সবার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আশা করি অনেক ধন্যবাদ, এবং যারা কষ্ট করে এই কথাগুলো শুনেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং সবাইকে বলছি সবাই যে যেখানে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। অনেক বেশি ধন্যবাদ। আমরা আজকের এই লাইভ প্রোগ্রামটি আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো সুস্থ থাকুন।